হানবানা থিওরেমের কমপ্লেক্স পার্টটা তোমাদেরকে নিজে পড়ে নিতে বলছিলাম, পড়ছো কিনা কেউ? কেউ দেখছো প্রমাণটা? স্যার স্যার আসলে আমি দেখছিলাম গত কিন্তু ক্লাসটা করি নাই। যারা করছো তাদের কি অবস্থা? হানবানা থিওরেমের জি স্যার দেখছিলাম স্যার। বুঝতে সমস্যা হয়েছে? না স্যার, ওই ফার্স্ট পার্টের মতোই তো স্যার, মোটামুটি শুধু আইনে কাজ করা হয়েছে এই আর কি। হ্যাঁ, প্লাস করলেও তারপরে কিছু যে কমপ্লেক্স নাম্বারের কনভার্সনের কিছু ব্যাপার স্যাপার ছিল আর কি, সেটা বেশ ইন্টারেস্টিং দেখলাম আর কি। তো এর মানে ওই হানবানা থিওরেম পর্যন্ত মোটামুটি যত থিওরেম আমরা পড়েছি, খেয়াল করে দেখো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমার নর্মড স্পেসের জন্য ছিল। মানে এইসব থিওরেমের কোথাও কিন্তু আমরা ওই কমপ্লিটনেস এই প্রপার্টির কোনো ইউজ করি নাই বা প্রসঙ্গ আসে নাই কিন্তু, ঠিক আছে? কিন্তু আজকে যে থিওরেমের কথা আমরা বলবো সেই থিওরেমটা প্রমাণ করার জন্য আমাদেরকে কমপ্লিটনেস এর প্রপার্টিটা লাগবে। অর্থাৎ বলতে চাচ্ছি যে স্পেসটা বানাক হইতে হবে, বানাক স্পেসে। তো এর আগের আবারও বলি, এর আগের থিওরেম গুলো আমরা প্রমাণ করে আসছি সব প্রপার্টি গুলো নর্মড স্পেসে। ওখানে বানাক স্পেস তো আসে নাই প্রসঙ্গ, কিন্তু ওই থিওরেম গুলো কিন্তু বানাক স্পেসে বাই ডিফল্ট এমনি স্যাটিসফাই করবে, বুঝতেই পারতেছো কেন। তো এজন্য ওপেন ম্যাপিং থিওরেম এটা একটা ইম্পর্টেন্ট নাম, যেহেতু এটা বানাক স্পেস রিলেটেড থিওরেম গুলোর মধ্যে নাম করা আর কি। হানবানাক থিওরেমও নাম করা, কিন্তু হানবানাক থিওরেম হচ্ছে ইন জেনারেল একটা নর্ম লিনিয়ার স্পেসের জন্য, আর ওপেন ম্যাপিং থিওরেমটা হচ্ছে বানাক স্পেসের জন্য কাজ করবে। তো তার আগে পিছনের কিছু জিনিস এগুলো রিভিউ করা দরকার, করা দরকার এই সেন্সে বলতেছি, তোমরা সব ভুলে যাও, জিজ্ঞেস করলে বলতে পারো না টপোলজি ক্লাসের পড়া ভুলে গেছো, লিনিয়ারের পড়া ভুলে গেছো। তোমরা যদি টপ টু বটম এগুলো আপডেটেড থাকতাম, টিচারের জন্য পড়াইতে সুবিধা হতো, লেকচার আরো ফাস্টার আগানো যেত। তো বই দেখতে পাচ্ছ স্ক্রিনে? স্ক্রিনে বই দেখতে পাচ্ছ? জি স্যার জি দেখতে পাচ্ছি স্যার, স্যার। দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন আমরা কিছু রিক্যাপ মানে পুরনো জিনিস একটু আবার একটু ঝালাই করি, যেহেতু আমাদের ওপেন ম্যাপিং থিওরেম পড়ার জন্য স্যার একটু কথা লাগে। বলতাম স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে হানমানের উপরে স্যার কয়েকটা থিওরি ছিল, 1 2 এগুলো পড়তে হবে না কেন স্যার? পড়তে হবে না, এগুলো আমি পড়াচ্ছি না এবং আশা করি পরীক্ষাতে দিবও না, কিন্তু তোমরা একটু ব্যক্তিগত গরজে রিডিং করে নিবা, জি স্যার। ঠিক আছে? বুঝতে পারছো? এর আগের জি স্যার, শুধু দুইটা, ওইখান থেকে হানমানের পর্যন্ত এই থিওরিটা। হ্যাঁ হ্যাঁ, হানবানাকের পরে যেসব আছে এই পর্যন্ত আমাদের, এগুলো জাস্ট তুমি একটু রিডিং করে আসবা, এগুলো ছেড়ে আসা জি ঠিক স্যার না। ধন্যবাদ। কারণ বুঝতে পারতেছো এই বইয়ের সব পাতা পাতা এগুলো ওই দুইটা পয়েন্টের ম্যাট্রিক, মানে ওই যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করা লাগে, এরকম ব্যাপার স্যাপার আছে না, ওইটা আমরা কোথা থেকে পাই? ওইটা তো বাস্তব, আমরা যে ডিস্টেন্স মাপি সেখানেও কিন্তু এরকম কনসেপ্ট চলে আসে না? কিন্তু তুমি যদি আবার মনে করো যে একটা স্ফেয়ারের উপরে, মানে একটা গোল বলের উপরে দুইটা পয়েন্টের ডিস্টেন্স মাপবা, সেখানে ডিস্টেন্স মাপা যে পদ্ধতি হবে আর একটা কাগজের উপরে দুইটা পয়েন্টের ডিস্টেন্স মাপার পদ্ধতি কি একই রকম হবে নাকি আলাদা হবে? বা দুইটার মেজারমেন্টের পদ্ধতি কি ভিন্ন হবে না? বুঝতেছ কথাগুলো?
আচ্ছা স্যার আসছে মনে হয় এবার। আচ্ছা এদিক দেখো যে আবার স্ক্রিনে বই দেখা যাচ্ছে কিনা, বই দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি স্যার দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। আচ্ছা, ওপেন স্ফিয়ারের যেমন ডেফিনেশন এখানে দিল যে এই যে এস এক্স নট আর এই সিম্বল দ্বারা পরবর্তীতে আমরা বুঝিয়ে নেব এটা একটা স্ফিয়ার যার সেন্টার হচ্ছে এক্স নট, আর এক্স নট থেকে যেসব ভেক্টরের দূরত্ব আর ইউনিট দূরে আছে তারা হচ্ছে সেই পয়েন্টগুলো। এগুলো ভিতরের পয়েন্টগুলো বলা হচ্ছে এই যে এখানে দেখো যে ডি এক্স এক্স নট লেস দেন আর, তার মানে এখানে এক্স নটটা কাজ করতেছে সেন্টার হিসেবে, ঠিক আছে, আর আরটা হচ্ছে রেডিয়াস। নোটেশনটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। তাহলে ওপেন স্ফিয়ার এটা বলতে পারো যে ওই খোসা ছাড়া ফুল বল আর কি, পুরো বলটা, কারণ এই ভিতরে পয়েন্টগুলো আছে এখানে, ঠিক আছে। আর ক্লোজড স্ফিয়ার হওয়ার জন্য আমাদের এই যে খোসাটা সহ নিতে হবে, তার মানে ইকুয়াল সাইনটা থাকবে আর কি। তো এখানে কিছু এক্সাম্পল দিলে এগুলো রিডিং করলে তোমরা বুঝবা, এগুলো আসলে সবকিছু ডিসকাস করার দরকার ছিল না। তো এরপরে আসো যে ওপেন সেট। আমরা যেই ডেফিনেশনগুলো এখন পড়তেছি এগুলো হচ্ছে ম্যাট্রিক স্পেস ভার্সনে, এগুলো রিয়েলে যা পড়ছো সেগুলোর সাথে মিলবে, জাস্ট একটু মাথায় একটু ম্যাচিং করে নিতে হবে আর কি ব্যাপারগুলো চিন্তা ভাবনা করে। তো ওপেন সেটের ডেফিনেশন তোমরা রিয়েলে যেটা পড়েছো সেটা কিরকম ছিল? ওপেন সেট কাকে বলে? স্যার আমরা যে কোনো পয়েন্ট নিয়ে যদি নেইবারহুড গঠন করতে পারি তখন স্যার মানে একদম যে কোনো পয়েন্ট, একটা সেটের যে কোনো পয়েন্ট নিয়ে যদি নেইবারহুড গঠন করা যায় তখন স্যার ওই সেটটাকে আমরা এই ওপেন সেট বলি। তো ওই ব্যাপারটা এখানে বোঝাচ্ছে। যদি মনে করো একটা সেট এ এটা ওপেন হয়, তাহলে এর ভিতরে যে কোনো পয়েন্ট যদি এক্স হয়, সেই এক্স কে সেন্টার করে ফুল একটা ওপেন স্ফিয়ার সে এর ভিতরে পাওয়া যাবে। মানে কোনো একটা সেট এ সেটা যদি ওপেন হয় তাহলে এর ভিতরে যে কোনো পয়েন্টকে সেন্টার করে আমি একটা স্ফিয়ার আঁকতে পারবো সব সময়, যেন সেই স্ফিয়ারটা পুরোপুরি এর ভিতরে থাকে। তুমি যেটা ওপেন নাইবারহুড বলতেছো সেই জিনিসটাই এখানে ওপেন স্ফিয়ার দ্বারা বলা হচ্ছে, বিষয় কিন্তু একই। কনসেপ্টটা বুঝতে পারছো? স্যার আরেকবার স্যার একটু খেয়াল করতে পারি না। তোমার যে ডেফিনেশনে তুমি কি বললা যে ভিতরে যে কোনো পয়েন্টকে কন্টেইন করে এরকম একটা নাইবারহুড আমরা সেট যদি মূল সেটের যদি মধ্যে, গঠন করতে হ্যাঁ মানে নাইবারহুড যদি বানাইতে পারি, ঠিক না, সেই নাইবারহুডের একটা কন্ডিশন আছে, সেই নাইবারহুডটা কিন্তু ফুললি আমাদের মূল সেটের ভিতরে থাকা লাগবে। ভিতরে থাকতে হবে। তা ওই নাইবারহুডের জিনিসটাই এখন স্ফিয়ার দিয়ে মানে চেঞ্জ করো ব্যাপারটা। স্যার মূল সেটের সাবসেট বললেই তো হয়ে যায়। হ্যাঁ ওই নেইবারহুডটা ওইটাই বলতেছি যে মানে এমন একটা হয়তো ধরো একটা অ্যামিবা শেপের একটা সেট আছে, জি স্যার। এখন এই সেটটা ওপেন কিনা এটা আমি কিভাবে জাজমেন্ট করব? এই সেটের ভিতরে যে কোনো জায়গায় আমি হাত দিয়ে মানে একটা পয়েন্ট চুজ করলে সেই পয়েন্টকে সেন্টার করে আমি একটা ওপেন স্ফিয়ার রাখতে পারবো, যেটা কিনা আমার মূল সেটের ভিতরে পড়বে, বাইরে যাবে না। জি স্যার ফুল এমিবের ভিতরেই থাকবে। হ্যাঁ অন্তত একটা স্ফিয়ার হলেও আঁকা যাবে। তুমি আবার অনেক ভার্সন আঁকলে বলবা স্যার কোনোটা তো বাইরে চলে যাবে, কোনোটা বাইরে চলে গেলে সমস্যা নেই, আমাদের কথা হচ্ছে অ্যাট লিস্ট একটা স্ফিয়ার ভিতরে পাওয়া যাবেই যাবে। কথা বুঝছো? ওটাই তুমি জি স্যার। নাইবারহুড দিয়ে বলতেছো আর কি। তো এখানে যেটা বলতেছে যে এভরি ওপেন স্ফিয়ার ইজ অ্যান ওপেন সেট ইন ম্যাট্রিক স্পেস, কোনো সমস্যা নাই, ওপেন স্ফিয়ার ওপেন সেট হবে, ঠিক আছে। তারপরে আমি যদি ফাইনাইট সংখ্যক ওপেন সেটের ইউনিয়ন ইন্টারসেকশন নেই, আমি যদি ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইন্টারসেকশন নেই সেটা ওপেন সেট হবে। এখন ইনফাইনাইট যদি নেই তাহলে ওপেন সেট নাও হতে পারে, এটার একটা উদাহরণ দিতে নাও পারো? হতে পারে। হ্যাঁ স্যার
দেওয়া যায় ইনফাইনাইট সংখ্যক নিলে। হুম কারণ আচ্ছা স্যার যখন স্যার আমরা ইনফাইনাইট সংখ্যক সেট নিব হুম তো এবং ইন্টারসেকশন করব, তো দেখা যাবে যে আমার ধরেন 3টা সেটের মধ্যে বা 4টা সেটের মধ্যে যে 2টার সাথে মিল ছিল ওইখান থেকে মাত্র 2টা পয়েন্ট আসছে, আর একটা পয়েন্ট থেকে আরো কম পয়েন্ট আসছে। তো এইভাবে করে ইনফাইনাইট সংখ্যক নিলে তো স্যার আমার ইয়াটা নাও হইতে পারে। এখানে বলতেছে ফাইনাইট সংখ্যক ওপেন সেটের ইন্টারসেকশন অলওয়েজ নিলে ওপেন। ওপেন হবে, কিন্তু ইনফাইনাইট সংখ্যক হলে যে আমার পরিসরটা কমে আসার একটা পসিবিলিটি থেকে যায় আর কি। মানে আমি এক্স্যাক্টলি স্যার উদাহরণ দিতে পারছি না, আমি স্যার রাস্তায় আছি তো, আর দোকানে ফটোকপির দোকানে স্যার না না এটা রুমে হইলে হয়। যেটা বুঝছো পুরোপুরি ফিল করে তোমার ফিলিংটা হয় না আর কি ওটার ব্যাপারে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যে কোনো সংখ্যক ওপেন সেটের ইউনিয়ন আবার ওপেন হবে। হ্যাঁ, ইউনিয়নটা ওপেন হবে, কারণ স্যার এখানে তো সবগুলো আসতেছে, বেশি আসছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পরিসরটা আরো বাড়ছে। এখন ক্লোজ সেট, ক্লোজ সেটের সহজ ডেফিনিশন সবাই প্রথমে স্যার বলে স্যার দাও। হ্যাঁ বলো। আপনি বলবেন না স্যার যে হ্যাঁ, ইয়ার ক্ষেত্রে স্যার ইনফাইনাইট সংখ্যক ইন্টারসেকশন নিলে স্যার কেন হচ্ছে না, এটা স্যার আপনি উদাহরণ আপনি একটু দিবেন না স্যার? উদাহরণটা তুমি ইসে চিন্তা করতে পারো, যেমন ওপেন সেটের একটা ভালো উদাহরণ কি দেওয়া যায়, উদাহরণ কাছাকাছি একটা মনে আসছিল, এটা এখন মাথায় আসতেছে না, আমি পরে চিন্তা করে তোমাদেরকে এটা একটা উদাহরণ দেখাবো। আচ্ছা, ক্লোজ সেটের উদাহরণটা দেখো। ক্লোজ সেট কাকে বলা হচ্ছে? যে যার কমপ্লিমেন্ট, যেটার কমপ্লিমেন্ট কি হয়, ওপেন হয়, সেটাই হচ্ছে ক্লোজ সেট। কার মাইকে এত শব্দ হচ্ছে? এটা অফ করে দাও। তো এখন যেটা খেয়াল করো যে এখানে কিছু প্রপার্টি আছে, আমরা প্রপার্টি গুলো নিয়ে আলোচনা ওইভাবে করতে চাই না। তো ক্লোজ সেট এর একটা বিশেষ কন্ডিশন সেটা এখানে আছে, এটা মাথায় রাখবা, তাহলে ক্লোজ সেট বুঝতে সবসময় সুবিধা হবে। যে সেটের ক্লোজার নিজের সমান হয় সেটাকে বলা হয় ক্লোজ সেট। ক্লোজার তোমাদেরকে আগে বুঝাইছি, আবার ক্লোজার বোঝার জন্য তোমাদেরকে অ্যাডহারেন্ট পয়েন্ট, আবার অ্যাডহারেন্ট পয়েন্টের সাথে লিমিট পয়েন্টের একটা কানেকশন আছে। লিমিট পয়েন্ট আর অ্যাডহারেন্ট পয়েন্টের সাথে একটু তফাৎও আছে। দেখো এখানে কি বলতেছে যে a point x naught in x call an adherent point of a if every sphere centered at x contains a point of a. তাহলে এখানে দেখো যে বলতেছে আসলে এখানে ওই অ্যাডারেন্ট পয়েন্ট আর লিমিট পয়েন্টের কনসেপ্ট একই, এই জায়গায় কোনো পার্থক্য নাই আপাতত ম্যাট্রিক স্পেসের বেলায়, সেম জিনিস অ্যাডারেন্ট পয়েন্ট আর লিমিট পয়েন্ট। তো আমাদের একটা সেটের যে ক্লোজার কাকে বলি সেটা এখানে তোমাদেরকে বুঝতে হবে, যে একটা সেটের সমস্ত লিমিট পয়েন্ট আর অ্যাডারেন্ট পয়েন্ট এগুলো সহ তারপরে হচ্ছে তোমার জিনিসগুলো নিয়ে যে সেটটা হয় সেটা হচ্ছে ক্লোজার। ওই এখন হচ্ছে ইন জেনারেল অ্যাডারেন্ট পয়েন্ট আর লিমিট পয়েন্টের মধ্যে পার্থক্যটা কি এটা একটু বুঝতে হবে। লিমিট পয়েন্ট, এই যে এখানে আমরা যেটা বলতেছি যে লিমিট পয়েন্ট হওয়া মানে যে আমরা যেই পয়েন্টকে লিমিট পয়েন্ট ধরতে চাচ্ছি সেই পয়েন্টটাকে বাদ দিয়ে সেই স্ফিয়ারের মধ্যে যদি এ সেটের অন্য পয়েন্ট পাওয়া যায় তাহলে সেটা লিমিট পয়েন্ট হয়। আর এই বাদ না দিয়ে যদি একই চিন্তাটা করো সেই ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাডহারেন্ট পয়েন্ট। এই দুইটার পার্থক্য কি বুঝতে পারছো? অ্যাডহারেন্ট পয়েন্ট আর লিমিট পয়েন্টের পার্থক্যটা যারা শুনতেছো, অ্যাডহারেন্ট পয়েন্ট আর লিমিট পয়েন্ট এই দুইটার পার্থক্য কি ধরতে পারছো? শুনতেছো তোমরা? জি স্যার, শুনতেছি স্যার। অ্যাডহারেন্ট পয়েন্ট আর লিমিট পয়েন্টের একটু একটু স্লাইট পার্থক্য আছে, ধরতে পারছো পার্থক্যটা?
জি স্যার, লিমিট পয়েন্ট হলো যে পয়েন্টকে আমি বিবেচনা করব ওটাকে বাদ দিয়ে আমি বাদ চিন্তা দিয়ে করব। বাদ দিয়ে অন্য পয়েন্ট পাওয়া যায় কিনা এরকম একটা ব্যাপার আছে। আমি যেটাকে আর লিমিট পয়েন্ট, অ্যাডভান্স পয়েন্টে সবগুলা হ্যাঁ, রিজেক্ট সহ। অ্যাডারেন্ট পয়েন্টের বেলায় আমার আর বাদ দেওয়ার বিষয়টা নাই। মানে একই জি ব্যাপার স্যার। যে আমি একটা স্ফিয়ার নিচ্ছি ওই পয়েন্টটাকে কন্টেইন করে, তাহলে সেই স্ফিয়ারের মধ্যে আমার ওই এর অন্য কোনো পয়েন্ট পাওয়া যায় কিনা, যদি অন্য কোনো পয়েন্ট পাওয়া যায় তাহলে সেটা লিমিট পয়েন্টের বেলায় পড়তেছে। আর অন্য পয়েন্ট এই কথাটা যদি বাদ দিয়ে যায়, না যাকে নিচ্ছি সে সহ যদি জিনিসটা চিন্তা করি তখন সেটাকে বলতেছি অ্যাডারেন্ট পয়েন্ট। তার মানে অ্যাডারেন্ট পয়েন্ট ভিতরের পয়েন্ট হতে পারে আর কি। ঠিক আছে? স্যার একটু উপরে ভিডিও পড়ছিলাম স্যার, ওইখানে একটা কথা ছিল শুধু আদার দেন। হ্যাঁ, ওই আদার দেন। আদার দেনই জি মানে ওই যে ব্যাপার হচ্ছে বাদ দিয়ে আর বাদ না দিয়ে যে পার্থক্যটা করার জন্য ওই লাইনটা জি ইউজ স্যার। করছে আর কি। তাহলে আশা করি ক্লিয়ার। তো এই জন্য ব্যাপারটা হচ্ছে সমস্ত লিমিট পয়েন্ট আর নিজের পয়েন্ট মিলে হচ্ছে অ্যাডারেন্ট পয়েন্ট। এবার এবার একটু খেয়াল করো ব্যাপারটা। নিজের ভিতরে সমস্ত মানে নিজস্ব সব পয়েন্ট আর লিমিট পয়েন্ট, এই দুইটা মিলে হচ্ছে অ্যাডারেন্ট পয়েন্ট। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। তো ক্লোজার ব্যাপারটা হচ্ছে, ক্লোজার বলা হয় সমস্ত অ্যাডারেন্ট পয়েন্ট নিয়ে যে সেটটা হয় সেটাকে বলা হয় ক্লোজার। বা অন্যভাবে বললে সমস্ত লিমিট পয়েন্ট আর নিজের সমস্ত পয়েন্ট নিয়ে যে সেটটা হয় সেটাকে বলা হচ্ছে ক্লোজার। তা ক্লোজার ক্লিয়ার সবাই? তাহলে কোনো একটা সেট ক্লোজড হবে যদি তার ক্লোজার নিজের সমান হয় আর কি। কোনো একটা সেট ক্লোজড হবে যদি নিজের ক্লোজার নিজেরই সমান হয়, তাহলে সেটা হচ্ছে গিয়ে তোমার ক্লোজ সেট। তা ক্লোজ সেটের আরেকটা ডেফিনেশন, এটা মাথায় রেখো, এবং জিজ্ঞেস করলে এটা বলার দুইটাই বলবা যে ওপেন মানে ক্লোজ সেট হবে যদি তার কমপ্লিমেন্ট ওপেন হয়, অথবা অন্যভাবে বললে তার নিজের ক্লোজার নিজের সমান হয়, তখন সেটা কি হবে? ক্লোজ সেট হবে আর কি। তো ক্লোজারের কিছু প্রপার্টি দেওয়া আছে, সেগুলো আমরা এখানে বলতে চাচ্ছি না। তারপরে যে ইন্টেরিয়র পয়েন্ট, আশা করি এটাও তোমাদের ধারণা আছে। ইন্টেরিয়র পয়েন্ট হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে সে পয়েন্টকে সেন্টার করে যদি ফুল একটা সার্কেল মূল সেটের ভিতরে, সার্কেল বলতে আমি স্ফিয়ার মিন করতেছি, ফুল একটা স্ফিয়ার সেই মূল সেটের ভিতরে কন্টেইন করে দেখানো যায়, তখন সেটা ইন্টেরিয়র পয়েন্ট হয়। এটা ওই যে ওপেন হওয়ার কন্ডিশনের সাথে মিল আছে। ঠিক আছে? ওপেন সেটের আরেকটা ডেফিনেশন কিন্তু এরকম যে যেই সেটের সব পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট হয় সেটাই হচ্ছে গিয়ে কি ওপেন সেট। এই জন্য ওপেন সেটের সমস্ত পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্টকে কিন্তু এই যে এর উপরে একটা ও দিয়ে লেখা হয়, এবং এ ও ইকুয়াল টু যদি এ হয় তখনই সেটা ওপেন সেট। এভাবে হয় ওপেন সেটের একটা বৈশিষ্ট্য, তোমরা এভাবে তোমরা বুঝতে পারো। তো ডেন্স সাবসেট, এটা একটু অনেকের জন্য বিষয়টা জটিল। আগেও তোমাদেরকে বুঝাইছিলাম, মনে আছে কিনা ডেন্স সাবসেট কখন হয়। যে কোনো একটা দুইজনের মধ্যে কে কার ডেন্স, এটা যদি আমরা চিন্তা করি, মনে করো দুইটা সেট আছে এ বি, এটা আমাদের মূল স্পেস এক্স তার সাবসেট। তো এখন যদি হয় যে এর ক্লোজারের ভিতরে বি ফুললি কন্টেইন করে, বি ফুললি কন্টেইন করে, তাহলে বি কে বলবো, মানে সরি এ কে বলবো বি এর মধ্যে ডেন্স। বিষয়টা কি বুঝতে পারছো ডেন্স ব্যাপারটা? জি স্যার। ডেন্স মানে হচ্ছে বাংলায় বললে ওই যে পরিব্যাপ্ত আর কি, সমগ্র জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ব্যাপারটা এরকম আর কি। এর ক্লোজারের মধ্যে যদি বি কে কন্টেইন দেখানো যায়, মানে এর ক্লোজারের মধ্যে যদি বি বিলং করে, তাহলে আমরা বলবো বি এর মধ্যে এ ডেন্স, বি এর মধ্যে এ পরিব্যাপ্ত। কথাটা একটু ফিল করে বোঝার চেষ্টা করো, কারণ এগুলা তুমি যদি ফিল করে না বুঝো, আসলে ডেফিনেশন মুখস্থ করা ছাড়া আর কিছু হবে না এখানে। বিষয়টা অন্যভাবে বললে খেয়াল করো, বি এর যে কোনো পয়েন্ট কিন্তু এর জন্য তখন কি অ্যাডহারেন্ট পয়েন্ট হয়ে যাবে।
এটা একটু বুঝো, তাহলেই তোমরা এই যে ডেন্সের জিনিসটা বুঝে যাবা মোটামুটি। আমি স্যার এখানে আপনি বলছেন যে বিটা হচ্ছে বি এর মধ্যে এ পরিব্যাপ্ত, হ্যাঁ হ্যাঁ, মানে বি এর মধ্যে এ এ পরিব্যাপ্ত, মানে বি এর সব জায়গায় গেলে এর নামগন্ধ পাওয়া যায়, ব্যাপারটা এরকম আর কি। বি এর যে কোনো জায়গায় যাও তুমি সেখানে এর নামগন্ধ পাবো আর কি। যেমন আমরা আচ্ছা জি স্যার। আমরা বলি যে ওই যে রুমের মধ্যে সেন্ট দিলাম বা আতর দিলাম, তখন কি যে পুরা রুমের মধ্যে গন্ধটা বা সেন্টের অণুগুলো কি পরিব্যাপ্ত হয়ে যায় না? তো জি স্যার। রুম যদি অনেক বড় হয়, মনে করো আমি এখন এখানে একটু আতর ছেড়ে দিলাম বা সেন্ট ছেড়ে দিলাম, হ্যাঁ, আমি পরিব্যাপ্ত হওয়ার মতো টাইম দিলাম, তারপরে তুমি এখন রুমের যে কোনো জায়গায় অবস্থান করো, সেখান থেকে কিন্তু কি গন্ধ পাবে না? জি স্যার। কথাটা কি বুঝতে পারছো? জি তাহলে তোমার ওই রুমের ভিতরে রুমের ভিতরে ওই সেন্টের গন্ধটা কিন্তু মানে সেন্টের অণুগুলো কিন্তু ডেন্স হয়ে গেল। বিষয়টা বুঝতে পারছো? রুমের ভিতরে মানে এখানে এই রুমটাকে বলতেছি আমরা বি, আর সেন্টের অণুগুলাকে বলতেছি ওই যে এয়ার ক্লোজার। বিষয়টা বুঝতে পারছো কিনা? এখন যদি এমন হয় যে তোমার দরজা জানালা খোলা আছে, দরজা জানালার বাইরেও কিন্তু সেন্টের ঘ্রাণ যাবে, যাবে কিনা? জি স্যার যাবে। হ্যাঁ, তো সেটাই বলতেছি। তো এখন যত জায়গায় সেন্টের ঘ্রাণটা পরিব্যাপ্ত হয়ে গেল, সেটা কি বিয়ের থেকে বড় না? সেই জায়গাটা বিয়ের থেকে বড় হয়ে গেল না? জি কথা বুঝছো? তাহলে এই যে এখানে বি হচ্ছে আমাদের একটা রুম, আর এ ক্লোজার হচ্ছে ওই সেন্টের অণু যত জায়গায় বিস্তৃত হয়ে গেছে পুরাটা। তাহলে এখন আমরা আমাদের জানালার বাইরে দরজার বাইরেও কিন্তু সেন্টের ঘ্রাণ চলে গেছে, সেটা আমাদের ইস্যু না। আমি বলতেছি আমার রুম বি এর মধ্যে ঘ্রাণ ছড়াইছে কিনা। এখন সেন্টের ঘ্রাণ পুরো বি এর মধ্যে ছড়াই গেছে, তার মানে বি এর মধ্যে আমার সেন্টের ঘ্রাণ পরিব্যাপ্ত হয়ে গেছে, ডেন্স হয়ে গেছে। বিষয়টা বুঝাইতে পারছি কিনা? জি স্যার। বাকিরা বুঝছো? ডেন্স ব্যাপারটা কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। একদম স্যার আবার। একটু কথা ছিল স্যার, হ্যাঁ হ্যাঁ, ওইখানে বলো আমরা বলো। টপোলজিতে ডেন্স ডেন্সটা পড়ছিলাম যে যদি এ সাবসেট অফ ক্লোজার অফ এ হয়, হুম। তখন আমরা এটাকে ডেন্স বলছিলাম, মানে এ ইজ কল্ড ডেন্স, এটা বলছিলাম যে ইন এ ক্লোজার অফ এ। এখন কে মানে কার এখানে তো আপনার স্যার বিষয় হচ্ছে যে বি সাবসেট অফ ক্লোজার অফ এ, এখানে আমরা এটাকেই ডেন্স বলতেছি বি এর, এই যে এখানে লেখা আছে এ ইজ সেড টু বি ডেন্স ইন বি। এখন খেয়াল করো যে এ আর এর ক্লোজারের মধ্যে কিন্তু আবার পার্থক্য আছে। আমরা কিন্তু এর ক্লোজারকে আমরা বলতেছি না, ওই যে ডেন্স বলতেছি না, বলতেছি এ কে, এ কে ডেন্স বলতেছি। এখন বিষয়টা জি আহ, স্যার। এই জায়গায় যেটা বলা আছে সেই সাপেক্ষে লিটারেচারটাই আমার কাছে কারেক্ট মনে হচ্ছে, যদি ওইভাবে পড়ে থাকো। কারণ কি, বি এর ভিতরে এ পরিব্যাপ্ত, আবার খেয়াল করো যে বি সাবসেট, যে সাবসেট সে তো কম জায়গা নিবে, তাই না? সে তো বড়টার উপরে পরিব্যাপ্ত হওয়ার কোনো চান্স নাই। তাহলে এখানে এ জি হচ্ছে পরিব্যাপ্ত বি এর মধ্যে, তার মানে বি এর যে কোনো জায়গায় তুমি যাও এর জিনিসপত্র পাওয়া যাবে, বা কাছাকাছি এর জিনিসপত্র পাওয়া যাবে। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? তো এটার আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাদের দিয়েছিলাম। মনে করো যে আমাদের বডি বা যে কোনো প্রাণীর বডি তুমি চিন্তা করতে পারো, সেখানে যে কোনো একটা পয়েন্ট যদি আমি লোকেট করি, সেই পয়েন্টের আশপাশে পানির অণু পাওয়া যাবে কিনা খেয়াল করে। সেটা পানির অণু নাও হতে, আমি যেটাকে টার্গেট করলাম যেই অণুটাকে, সে নিজে পানির অণু নাও হতে পারে, কিন্তু তার আশপাশে কিন্তু পানির অণু থাকবেই থাকবে। কারণ কি, আমাদের বডির ফুললি কি তোমার 70% কি পানি না? যদি আমরা ওইভাবে চিন্তা করি, কিন্তু সেই 70% পানি আমরা কিন্তু পানি আকারে দেখি না, সেটা এমন ভাবে পরিব্যাপ্ত হয়ে আছে সব জায়গায়, কিন্তু আমাদের হিউম্যান বডির সব জায়গায় কিন্তু পানি পরিব্যাপ্ত হয়ে আছে। ব্যাপারটা বুঝছো কিনা? তার মানে আমাদের আমাদের বডির প্রত্যেক পার্টে সব জায়গায় পানি পরিব্যাপ্ত। ব্যাপারটা বুঝতে পারছো? তো এখন হচ্ছে যে এভরিহোয়ার ডেন্স যেটাকে বলতেছে, যদি কোনো একটা সেটের ক্লোজার মূল সেটের সমান হয়ে যায়, তার মানে মূল সেটের সব জায়গায় তোমার এর জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর কি।
ঠিক আছে, তাহলে তখন আমরা বলবো যে এ এক্স এর ভিতরে ডেন্স, এ এক্স এর ভিতরে ডেন্স। যেমন একটা উদাহরণ তোমাদেরকে আগের ক্লাসে দিয়েছিলাম, যেমন মূলদ সংখ্যার সেট কিউ, মূলদ সংখ্যার সেট কিউ সেটা কিন্তু রিয়েল নাম্বার সেট আর এর মধ্যে ডেন্স। এই বিষয়টা বুঝো, তাহলে আরো কমপ্লিটলি ফুললি বুঝে যাবা ডেন্স সেটের কনসেপ্টটা, যে কেন কিউ সেট এটা ডেন্স হচ্ছে। এটা একটু ফিল করে বোঝার চেষ্টা করো, একটু অনুধাবন করো, তাহলে ডেন্স সেটটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা কি সবাই বুঝছো যে কিউ কেন ডেন্স হচ্ছে আর এর মধ্যে? এটা শুধু নোটেশন দিয়ে বুঝিও না, মানে ডেফিনেশন দিয়ে বুঝতে হবে আর কি। আমি যে উদাহরণটা দিলাম, সেন্টের উদাহরণ অথবা এই যে পানির উদাহরণ, সেই কনসেপ্টে তুমি কিউ আর আর এর মধ্যে রিলেশনটা খোঁজার চেষ্টা করো। আমি যে কোনো রিয়েল নাম্বার চুজ করি, যে কোনো রিয়েল নাম্বার চুজ করি, হয় সেটা অথবা তার আশপাশে অনেক মূলদ সংখ্যা পাওয়া যাবে। কথা ঠিক কিনা? বুঝতে পারছো? শুনতেছো তোমরা? জি স্যার। উদাহরণটা কি স্যার। বুঝতে পারছো? জি স্যার শুনতে উদাহরণটা বুঝতে পারছো? জি স্যার শুনতে পাচ্ছি যে স্যার। আমি যে কোনো রিয়েল নাম্বার চুজ করি না কেন, হয় সে নিজে মূলদ সংখ্যা হবে অথবা তার আশপাশে অনেক অনেক মূলদ সংখ্যা জমা থাকবে, পাওয়া যাবে। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? ফিল করতে পারতেছো ব্যাপারটা? জি স্যার। তাহলে এই সেন্সে মূলদ সংখ্যার সেট কিউ, এটার যদি আমি ক্লোজার নেই, সেটা ইকুয়াল টু কি হবে? আর হবে। মানে এইখানে চিন্তা করো, আমি যদি এর বদলে কিউ এর উপর বার দেই, তখন এক্স এর বদলে আমি আর লিখতে পারবো, মানে কিউ বার ইকুয়াল টু কি হবে? আর হবে। কারণ কিউ হচ্ছে আর এর মধ্যে পরিব্যাপ্ত। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? কিউ হচ্ছে আর এর মধ্যে পরিব্যাপ্ত। এটা তো গেল মূলদ সংখ্যার সেট নিয়ে। এখন ঠিক অপোজিট কথা কি আমরা অমূলদ সংখ্যার সেট নিয়ে বলতে পারি? কি মনে হয়? জি অমূলদ স্যার সংখ্যার বলতে সেট, পারবেন। অমূলদ সংখ্যার সেট, এটা কি আর এর মধ্যে ডেন্স হবে? জি স্যার। সবাই একমত? অমূলদ সংখ্যার সেট আর এর মধ্যে ডেন্স হবে? জি স্যার হবে। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি স্যার, জি বুঝতে স্যার। পেরেছি এখন। এখন জিনিসটা, একটা জিনিস চিন্তা করো, মনে করো আর থেকে সমস্ত ইন্টিজার আমি বাদ দিয়ে দিলাম, এই সেটটা চিন্তা করো। আর থেকে সমস্ত ইন্টিজার বাদ দিলাম, মানে এখানে হচ্ছে আর মাইনাস, যেটাকে আমরা মাইনাস বলি, অ্যাকচুয়ালি সেটের ভাষায় সেটাকে মাইনাস বলে না, বলে ডিফারেন্স। আর ডিফারেন্স জেড, ডিফারেন্স শব্দটা বেশি অপরিচিত লাগলে মাইনাস ই চিন্তা করো। আর মাইনাস জেড মানে বাস্তব সংখ্যা থেকে সব ইন্টিজার মানে পূর্ণ সংখ্যাগুলো বাদ দিয়ে একটা সেট নিলাম। এখন এই সেটটা কি আর এর মধ্যে ডেন্স হবে? স্যার, রিয়েল নাম্বার থেকে পূর্ণ সংখ্যা সব বাদ দিব, মানে হ্যাঁ বাস্তব সংখ্যা হ্যাঁ, থেকে পূর্ণ সংখ্যা বাদ। এই সেটটা, হ্যাঁ, এখন নতুন যে সেটটা হলো, রিয়েল নাম্বারের সেট থেকে সব ইন্টিজার বাদ দিয়ে দিলাম, এই যে প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, জিরো, হ্যাঁ। যত যা না স্যার, আছে, তাহলে তো হবে না। তাহলে এই সেটটা কি আর এর মধ্যে ডেন্স হবে? না স্যার, হবে না। কেন হবে না? একটু উদাহরণ দিতে পারো, মানে বুঝাইতে পারো? তুমি তো বুঝে বলতেছো কিনা সেটাই কনফিউশন আছে। স্যার, যে সেটটা আমরা পাবো বাদ দিলে, হুম, বাদ দেওয়ার পর সেটা কি পুরোপুরি আর এর মধ্যে ব্যপ্ত হবে না তো? আর এর মানে মধ্যে আর থেকে আবার ওই সেটটা আমি আর এর মধ্যে হুম, ব্যপ্ত হবে না? শিওর তুমি আর এর মধ্যে ব্যপ্ত হবে না? স্যার আর এর মধ্যে ব্যাপ্ত হবে স্যার। আর এর ভিতরে তো সবকিছু আছে স্যার। ইন্টিজার না, তারপরে সবকিছু, মূলদ প্রমূলদ। সবকিছু থাকলেই ব্যপ্ত হবে এরকম না তো। ডেন্স হওয়ার আর কন্ডিশন, থেকে তো সব জেড বাদ দিয়ে দিচ্ছি।
তো ডেন্স হওয়াটা তাহলে এখনো ফুললি একটু বাদ আছে, বুঝতে পারো না অনেকে, ধরতে পারতেছো না। আমি যে নতুন সেটটার কথা বললাম এটাও আর এর মধ্যে ডেন্স হবে, কারণ ডেন্স হওয়ার কন্ডিশনটা কি, তখন তুমি ফিল করে নিবা যে যে কোনো রিয়েল নাম্বার আমি চুজ করি সেটাকে ওই সেটের হয় এলিমেন্ট হইতে হবে অথবা ওই সেটের কি লিমিট পয়েন্ট হইতে হবে। ব্যাপারটা এরকম না? ডেন্স হওয়ার কন্ডিশন, জি স্যার। ডেন্স হওয়ার কন্ডিশনটা কি, যাকে আমি ডেন্স দেখাইতে চাইতেছি, যেটাকে আমি ডেন্স দেখাইতে চাইতেছি সেই সেটের এলিমেন্ট হয় অথবা লিমিট পয়েন্ট হয়, দুইটার একটা তো শর্ত মানতে হবে। এখন আমি আমাদেরকে যে সেটের উদাহরণ বললাম যে আর থেকে শুধুমাত্র ইন্টিজার গুলা বাদ দিলাম, এখন আমি র্যান্ডমলি যে কোনো একটা রিয়েল নাম্বার চুজ করলাম, হয় সেটা আমার ওই নতুন সেটের এলিমেন্ট হবে, আর যদি বাই চান্স আমি ইন্টিজার চুজ করে ফেলি, সেই ইন্টিজারের কাছাকাছি অনেক লিমিট পয়েন্ট থাকবে না, মানে ওই যে আমার ওই আর যেটা বাদ দিয়ে আমি পাইছি সেই সেটের এলিমেন্ট পাওয়া যাবে না? জি স্যার জি স্যার, থাকবে। পাওয়া যাবে স্যার। পাওয়া যাবে না? জি স্যার, অনেকগুলো পাবে স্যার। তাহলে এটাও কি একটা ডেন্স সেট, কথা জি বলছো? স্যার। এখন শুধুমাত্র ন্যাচারাল নাম্বারের সেট n অথবা ইন্টিজার এর সংখ্যা z, এই দুইটা কি ডেন্স হবে? এই দুইটা কি ডেন্স হবে? স্যার এন তো হবে না। আর z হবে? z কি ডেন্স হবে? স্যার জেড তো হতে পারে স্যার। z ডেন্স হবে? আমি যে কোনো রিয়েল নাম্বার চুজ করলে সেটার কাছাকাছি কি সবসময় ইন্টিজার পাওয়া যাবে? স্যার জেড এর ভিতরে তো স্যার ইন্টিজার গুলো সব পাওয়া যাবে। আরে বাবা, তুমি বুঝতেছো না, এখানে আমি জাজমেন্ট করতে চাচ্ছি যে z ডেন্স কিনা, তার মানে রিয়েল নাম্বারের সব জায়গায় z পরিব্যাপ্ত কিনা। না স্যার পর্যন্ত না। কি বুঝে বলতেছো তো? জি স্যার বুঝে বলতেছি, অর্থাৎ এন আর জেড স্যার তাহলে হবে না। স্যার বুঝতে পারছি। এবার বুঝতে পারছো তো? আমি জি স্যার। যে কোনো জায়গায় গেলেই তো n বা z এর এলিমেন্ট পাবো না। জি স্যার পাবো না। হ্যাঁ, কারণ এগুলো এমনি অনেক দূরের দূরের পয়েন্ট, মাঝখানে কত রিয়েল নাম্বার বাদ যাবে পড়ে থাকবে, আমি তো জি স্যার। ন্যাচারাল নাম্বার পাবো না তো, বা ইন্টিজার পাবো না। তো তাহলে আশা করি বুঝতে পারছো। তো তারপরে অনেকে যেটা বুঝতে বেশ পেইন হয় যে কন্টিনিউয়াস ম্যাপিং কাকে বলে, স্পেস থেকে স্পেসে, মানে ম্যাট্রিক স্পেস থেকে ম্যাট্রিক স্পেস অথবা টপোলজিক্যাল স্পেস থেকে আরেকটা টপোলজিক্যাল স্পেস। ডেফিনেশন সিমিলার, একই, জাস্ট সেট বলার সময় পার্থক্য বলা হচ্ছে। আমি কোনো একটা ফাংশন একটা স্পেস থেকে আরেকটা স্পেসে যাওয়ার জন্য ফাংশন বা ম্যাপিংকে কন্টিনিউয়াস বলবো যদি আমার প্রথম সেটের থেকে যদি কোনো একটা ওপেন সেট নিয়ে সেটাকে আমি ম্যাপিং এর আন্ডারে দিলাম, নতুন যে আসলো সেটা পরবর্তী সেটের মধ্যে, মানে পরবর্তী স্পেসের মধ্যে সে ওপেন হয়, তাহলে তখন গিয়ে এটাকে ওপেন ম্যাপিং বলে, মানে এই যে যেটা বলা আছে ওপেন ম্যাপিং। ওপেন ম্যাপিং বোঝার জন্য আগে কন্টিনিউয়াস ম্যাপিংটা একটু একটু বুঝে আসতে হবে যে কন্টিনিউয়াস ম্যাপিং কাকে বলে। কন্টিনিউয়াস ম্যাপিং হওয়ার কন্ডিশন হচ্ছে যে ধরো এফ হচ্ছে এক্স থেকে ওয়াই তে ম্যাপিং করার মতো একটা ম্যাপিং আর কি, এক্স থেকে ওয়াই এ কনভার্ট হবে, মানে এক্স এর এলিমেন্টকে ওয়াই এর এলিমেন্টে কনভার্ট করবে। এফ এর কাজ হলো এটা। এখন আমি যদি ওয়াই থেকে একটা ওপেন সেট চুজ করি এবং 11/11 প্রত্যেকটাকে ইনভার্স করে আমি আরেকটা সেট বানাইলাম, সেই সেটটা অবভিয়াসলি এক্স এর একটা সাবসেট হবে। কথা কি বুঝতে পারছো? মনে করো ওয়াই এর ভিতর থেকে আমি একটা ওপেন সেট চুজ করলাম, ওয়াই এর ভিতর থেকে একটা ওপেন সেট চুজ করলাম। এখন ওয়াই এর ওই ওপেন সেটের প্রত্যেকটা পয়েন্ট অবভিয়াসলি ওই এক্স এর কোন একটা পয়েন্টের কনভার্সনের হওয়ার পরের অবস্থা। এই বিষয়ে তো কোনো মানে কনফিউশন নাই তোমাদের।
মানে আমরা এক্স এর এলিমেন্টকে কনভার্ট করেই তো ওয়াই এর এলিমেন্ট পাচ্ছি নাকি? এখন ওয়াই এর মধ্য থেকে আমি একটা ওপেন সেট নিলাম, তাহলে সেই ওপেন সেটের প্রত্যেকের ইনভার্স ইমেজ মানে এক্স এর যার যার থেকে তারা পরিবর্তিত হয়ে আসছে সেই এক্স এর পয়েন্টগুলোকে একসাথে করলাম, তাহলে সেই পয়েন্টগুলোকে নিয়ে এক্স এর যে সাবসেট পেলাম সেটা যদি এক্স এর মধ্যে ওপেন হয় তখন সেই অ্যাপটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ম্যাপিং। তাহলে কন্টিনিউয়াস ম্যাপিং হওয়ার কন্ডিশন হচ্ছে ইনভার্স ইমেজ, ওপেন সেটের ইনভার্স ইমেজ যদি ওপেন হয় তখন সেটা কন্টিনিউয়াস ম্যাপিং হয়। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? বহুত মানে স্যার ইনভার্স ইমেজটা আরেকটু বলবেন? হ্যাঁ 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 বলো। স্যার ইনভার্স ইমেজটা? ইনভার্স ইমেজটা বুঝো না? যেমন স্যার ইনভার্স ইমেজটা বুঝি নাই স্যার। ধরো আমি এই ক্যাপিটাল এক্স থেকে একটা ভেক্টর নিলাম বা একটা এলিমেন্ট নিলাম এ, আর এফ অফ এ ইকুয়াল টু ধরো বি হলো, তাহলে বিটা কি ওয়াই এর এলিমেন্ট না? বুঝতেছো? আমি জি স্যার বুঝতেছি। এক্স থেকে এ নিলাম, সেই এ কে এফ এর ভিতরে দিয়ে আমি কনভার্ট করে বি পাইলাম, তাহলে বি অবভিয়াসলি ওয়াই এর এলিমেন্ট। জি স্যার। ঠিক আছে, তাহলে বি এর ইনভার্স ইমেজ হচ্ছে এ, মানে বি কার থেকে আসছে? বি কার থেকে আসছে সেটা হচ্ছে প্রি ইমেজ। মানে যেমন আমরা যদি বলি আমরা হচ্ছে আমাদের বাবার, মানে আমাদের বাবা হচ্ছে জি স্যার আমাদের প্রি প্রি ইমেজ। প্রি ইমেজ স্যার বুঝি স্যার। স্যার 9 10 এ আছে স্যার প্রি ইমেজটা। ইমেজ এবং প্রি ইমেজ, জি স্যার। তুমি হচ্ছে তোমার বাবার ইমেজ। জি স্যার। ঠিক আছে, তোমার বাবা হচ্ছে তোমার প্রি ইমেজ। আমার প্রি ইমেজ। জি স্যার, অর্থাৎ আমরা ডোমেনটাকে এইভাবে পড়ছি স্যার, ডোমেনটা হচ্ছে প্রি ইমেজ আর কোডোমেনটা হচ্ছে স্যার ইমেজ। কোডোমেইন হচ্ছে ইমেজ, আর হ্যাঁ সরি ডোমেইনটা আচ্ছা কোডোমেইন হচ্ছে ইমেজ। শ্যাডো স্যার, জি স্যার। জি শ্যাডো। স্যার। ঠিক আছে, জি স্যার। আর ডোমেইন হচ্ছে প্রি ইমেজ নাকি? এই তো ঠিক আছে। এখন খেয়াল করো, মানে এই যে ইমেজের মধ্যে থেকে, ফুল ইমেজের মধ্যে থেকে আমি একটা ওপেন সাবসেট চুজ করলাম। ধরো ওয়াই এর ভিতর থেকে আমি একটা ওপেন সেট নিলাম, তাহলে সেই ওপেন সেটের প্রত্যেকটা পয়েন্টের এক একটা করে প্রি ইমেজ আছে। কথা ক্লিয়ার কিনা বুঝতে পারছো? জি স্যার। ওয়াই থেকে একটা ওপেন সেট নিলাম, সেই ওপেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ অবশ্যই আছে। কোথায় আছে? এক্স এর মধ্যে আছে। এখন এই প্রি ইমেজ গুলোকে নিয়ে আমি একটা তো সেট হইলো নাকি? তার মানে ওপেন সেটের বদলে আমি একটা প্রি ইমেজ আর একটা সেট পাইলাম, সেটা হচ্ছে এক্স এর মধ্যে গিয়ে। এখন এই যে প্রি ইমেজ নিয়ে যে সেটটা হলো সেটা যদি আবার এক্স এর মধ্যে ওপেন হয় তখনই বলতেছে যে ম্যাপিংটা কন্টিনিউয়াস। ব্যাপারটা বুঝাইতে পারছি কিনা? জি স্যার, এবার বুঝতে পারছি। তাহলে ওপেন সেটের প্রি ইমেজ যদি ওপেন হয়, সেটাও যদি ওপেন সেট হয়, তখন সেটাকে বলতেছি আমরা কন্টিনিউয়াস ম্যাপিং। কথা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। বাকিরা বুঝতে পারছো? সহজ কথায় ওপেন সেটের প্রি ইমেজ মানে আমরা এভাবে চিন্তা করো যে এলিমেন্টের কনভার্ট হয়ে এলিমেন্ট হয়, আবার সেট কনভার্ট হয়ে কি সেট হয়, একই ম্যাপিং এর আন্ডারে। ব্যাপারটা কিন্তু এরকম। কথা কথা বুঝতে পারছো? এলিমেন্টের যেমন এক্স এর এলিমেন্ট কনভার্ট হয়ে কি হবে? ওয়াই এর একটা এলিমেন্ট হবে। আবার তাহলে তার মানে একই ভাবে এক্স এর একটা সেট কনভার্ট হয়ে কি ওয়াই এর আরেকটা সেট হবে। হতে পারে ফাঁকা সেট, সমস্যা নাই, হতেই পারে ফাঁকা সেট হতে পারে, কোনো প্রবলেম নাই, কনভার্ট হওয়ার পর সেটা ফাঁকা সেটও হইতে পারে। কথা বুঝতে পারছো কিনা? বুঝাইতে পারছি? জি স্যার বুঝতে পারছি। কারণ এফ তো পয়েন্ট টু পয়েন্ট চেঞ্জ করতেছে, কিন্তু সেই একই কনসেপ্ট আমরা সেটের বেলায় বলতে পারি, কারণ সেট তো এলিমেন্ট নিয়েই। তো এখন যেটা বলতেছি যে আমি ওয়াই থেকে একটা ওপেন সাবসেট চুজ করলাম, তারপর তার প্রি ইমেজের খোঁজ করলাম, দেখলাম প্রি ইমেজ সেটটাও একটা ওপেন সেট হয়, তখন আমি এফ কে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা হচ্ছে কি একটা কন্টিনিউয়াস ম্যাপিং। এবং এটা কিন্তু সমস্ত ওপেন সেটের বেলায় প্রযোজ্য হইতে হবে। তোমার হাতে 5-10টা ওপেন সেটের বেলায় তুমি ইনভার্সে গিয়ে ওপেন সেট পাইলা, কিন্তু এমন একটা সেট পাইলা যেটার ইনভার্সে গিয়ে ওপেন হয় না, তো সেটা কিন্তু আর কন্টিনিউয়াস ম্যাপিং না। তার মানে সব ওয়াই এর সব ওপেন সেটের প্রি ইমেজ যদি
এরকম তুমি ওপেন হয় এক্স এর মধ্যে, তখন তুমি এফ কে বলতে পারো কন্টিনিউয়াস ম্যাপিং। এই হচ্ছে মূল ডেফিনেশন কন্টিনিউয়াস ম্যাপিং হওয়ার জন্য। কথা বুঝতে পারছো? বুঝাইতে জি পারছি? স্যার। এখন তোমরা ক্যালকুলাসে যে কন্টিনিউয়াস হওয়ার ডেফিনেশন পড়ছো দুই ভার্সনে, একটা পড়ছো ওই যে লিমিট দিয়ে পড়ছো তাই না, যে ফাংশনটা ডিফাইন হইতে হবে, লিমিট এক্সিস্ট করতে হবে, আবার লিমিট ভ্যালু ফাংশন ভ্যালু কি সেম হইতে হবে, এমন তিনটা কন্ডিশন পড়ছো না? ঠিক আছে? জি স্যার পড়ছি। আবার আরেকটা পড়ছো যে ডেল্টা এপসাইলন মেথড দিয়ে রিগোরাস ডেফিনেশন অফ তোমার ওই যে কন্টিনিউটি বা লিমিটের, মনে আছে? কন্টিনিউয়াস হওয়ার আরেকটা ডেফিনেশন ছিল ডেল্টা এপসাইলন পদ্ধতিতে। জাস্ট ফুললি মনে না থাকলে নামটা তো পরিচিত, কারণ আমি ক্লাসে বেশ কয়েকবার এটা উল্লেখ করছি, ডেল্টা এপসাইলন পদ্ধতি। এখন তুমি যদি আসলেই কন্টিনিউটি বুঝতে চাও, এটা তুমি দাবি তখনই বুঝছো দাবি করতে পারবা ক্যালকুলাসে যে ডেফিনেশন পড়ছো আর এখানে যে ডেফিনেশন পড়ছো আদতে এরা একই জিনিস, এটা যখন ফিল করবা তখন তুমি আসলে কন্টিনিউয়াস ব্যাপারটা বুঝতে পারছো। তো এমনি ভাষায় এটা মানে হোমওয়ার্ক তোমাদের জন্য থাকবে, এমন না যে এটা বাড়ি কাজ দেখাইতে হবে, জাস্ট তোমার নিজের জন্য যে আমি যে ডেল্টা এপসাইলন পদ্ধতিতে অথবা ওই যে হেইনিবরেল ডেফিনেশন ছিল অথবা ক্যালকুলাসে যে শুরুতে যে কন্টিনিউটি ডেফিনেশন ছিল সেই ডেফিনেশন, এখানে কিন্তু কন্টিনিউয়াস বলতে কিন্তু আমরা সেট টু সেট চিন্তা করতেছি, পয়েন্ট টু পয়েন্ট না। খেয়াল করে দেখো ব্যাপারটা একটু পার্থক্য আছে। আমরা কিন্তু ক্যালকুলাসে প্রথম যে ডেফিনেশন পড়ছি ওটা কিন্তু একটা পয়েন্টে কন্টিনিউয়াস কিনা সেটা ডিসক্রাইব করে, ঠিক আছে? আর তখন সেই পয়েন্ট দিয়ে আমরা বলছিলাম ঠিক আছে এই ওপেন ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয় তখন আমরা বলি ফুল সেটের মধ্যে কন্টিনিউয়াস, এরকম ব্যাপারটা। তাহলে এটা একটু ফিল করার চেষ্টা করবা, এখানে যে ডেফিনেশন পড়ছো কন্টিনিউয়াস ম্যাপিং হওয়ার আর ক্যালকুলাসে যেটা পড়ছো রিয়েলে যেটা পড়ছো একই, আসলে কোনো পার্থক্য নাই। এটা একটু মাথায় নিয়ে চিন্তা করবা যে একই কিভাবে হয়। তো এখন এই কন্টিনিউটি মেজারমেন্ট করার আরো কিছু কন্ডিশন আছে যেগুলো তোমরা থিওরেম আকারে টপোলজিতে পড়ছো মেইনলি। তার মধ্যে এক নাম্বারটা হচ্ছে, দেখো কি বলছে, যে f is continuous if the inverse image under f of every open subset y is in d open subset of x। তার মানে ওই আর ডেফিনেশনটা আমরা বললাম, সমস্যা নাই। এবার দুই নাম্বার কন্ডিশন যে f কন্টিনিউয়াস হবে যদি ক্লোজ সেটের ইনভার্স ক্লোজড হয়। দেখো কথাটা কিন্তু এখন ওপেন থেকে আবার অন্য ভার্সনে চলে গেল। তার মানে ক্লোজ সেটের ইনভার্স যদি ক্লোজড হয় তখনও কিন্তু এফ কন্টিনিউয়াস। এটা কিন্তু মূল ডেফিনেশন থেকে আসে নাই, কিন্তু এটা হচ্ছে তোমার বাই ডিফল্ট রেজাল্ট হিসেবে আসছে, ব্যাপারটা এরকম। তার মানে তুমি আরেকটা ক্রাইটেরিয়া পেয়ে গেলা, যদি ক্লোজ সেটের প্রি ইমেজ সেটাও ক্লোজড হয় তখন সেটা এফ কন্টিনিউয়াস হবে। বুঝতে পারছো দ্বিতীয় কন্ডিশনটা? দ্বিতীয় কন্ডিশনটা বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তিন নাম্বার কন্ডিশন, এটা হয়তো বাকিগুলা মতো বুঝবা না, যে বলতেছে কি কোন একটা সেটের ক্লোজারকে আমি চেঞ্জ করলাম মানে কনভার্ট করলাম আর মূল সেটকে কনভার্ট করলাম। দেখো ব্যাপারটা খেয়াল করো, এখানে কি বলতেছে যে ক্লোজারকে কনভার্ট করলাম আর মূল সেটকে কনভার্ট করলাম মানে চেঞ্জ করে ফেললাম। তাহলে দেখো যে ক্লোজারের যে কনভার্ট করে যেটা পাইছি সেটা মূল সেটের সাবসেট হয়ে গেল। যদি এরকম হয় ভাইস ভার্সা তাহলে এফ কন্টিনিউয়াস হবেই হবে। তো ব্যাপারটা কিন্তু একটু চিন্তা করার বিষয় যে ক্লোজারের মধ্যে কিন্তু এর পয়েন্ট অলরেডি আছে, ঠিক না? ক্লোজারের মধ্যে কি অ্যাকচুয়ালি কি তোমার কিসের পয়েন্টগুলো আছে না, এর নিজস্ব পয়েন্ট আছে না? জি স্যার আছে, তাহলে ওই পয়েন্টগুলো আছে এবং তার আশেপাশের পয়েন্টগুলো আছে। এখন দেখো সেই হিসাবে কিন্তু এর ক্লোজারের যেই চেঞ্জ করার পর যে জিনিসগুলো হচ্ছে সেটা কিন্তু আসলে এটা থেকে আসলে বড় হয়ে যাওয়ার কথা ছিল, মানে এমনি ইনসেন্সে বড় হওয়ার কথা। কিন্তু এখানে বলতেছে কন্টিনিউয়াস হয়ে গেলে কি হবে, সেটা বরঞ্চ সাবসেট হবে। সাবসেট হওয়া তো এমনি সাবসেট হয়, তারপরে কিন্তু তার মানে এখানে তুমি ইকুয়াল সাইনও চিন্তা করতে পারো, মানে এর ক্লোজার সেটাকে আমি চেঞ্জ করলাম আর এ কে চেঞ্জ করলাম, তাহলে ক্লোজারের চেঞ্জের যে রেজাল্টটা আসলো সেটা আর এটার একই রেজাল্ট হয়, তখন গিয়ে হচ্ছে সেটা কন্টিনিউয়াস ফাংশন হবে আর কি। তো পরে আরেকটা দিতেছে যে আমরা যদি
এখানে ইনভার্সের কোনো কিছু নেয় না। এই যে বি এর ইনভার্স ইমেজ নিলাম, সেটার ক্লোজার নিলাম, বি এর ইনভার্স ইমেজ নিলাম, সেটাকে ক্লোজার নিলাম, আরেকটা হচ্ছে বি এর ক্লোজারের ইনভার্স নিলাম। এই প্রমাণটা তোমরা টপোলজিতে করছো সম্ভবত, কারণ এটা টপোলজিতে এই থিওরেমটা আছে, আমারও মনে আছে, এখনো করছিলাম স্টুডেন্ট থাকা অবস্থায়, যে বি এর ইনভার্স নিয়ে ক্লোজার নিলাম, আরেকটা হচ্ছে বি এর ক্লোজার নিয়ে ইনভার্স নিলাম। তাহলে যেটা পরে ক্লোজার নিলাম সেটা সাবসেট হলো আগে ক্লোজারটা নেওয়ার, কনভার্ট করার পরে। ব্যাপারটা খেয়াল করো, এখানে কিন্তু ক্লোজার নেওয়া হয়েছে পরে, মানে এই ক্লোজারটা নেওয়া হয়েছে ওয়াই এর ভিতর থেকে, আর এই ক্লোজারটা নেওয়া হয়েছে এক্স এর ভিতর থেকে। মানে আমি বি এর ইনভার্স নিলাম, তারপরে ওয়াই এর ভিতরে তার ক্লোজার খোঁজ করলাম। আর একটা হচ্ছে এক্স এর ভিতরে বি এর ক্লোজার নিলাম, তারপরে তার ইনভার্স বের করলাম, এরকম। আচ্ছা না, এখানে একটু মিস্টেক করে গেছি, বিটা তো অ্যাকচুয়ালি ওয়াই এর এলিমেন্ট, তাই না? তাহলে ওয়াই এর মধ্যে থেকে বি সিলেক্ট করা হয়েছে, তাহলে বি এর ইনভার্স নেওয়া হয়েছে, তাহলে বি এর ইনভার্স অবভিয়াসলি তোমার এক্স এর এলিমেন্ট হবে, যে এক্স মানে এক্স এর একটা সাবসেট হবে। তাহলে এক্স এর মধ্যে তার ক্লোজার নিলাম, তাহলে এই ক্লোজারটা কিন্তু ফাইনালি এক্স এর মধ্যে হিসাব হচ্ছে। আর বি এর ক্লোজার যে নিলাম এটা কিন্তু ওয়াই এর মধ্যে কাউন্ট হচ্ছে। তাহলে বি এর ক্লোজার নিলাম ওয়াই এর মধ্যে, তারপরে তার প্রি ইমেজ নিলাম। তাহলে দুই, এই যে প্রি ইমেজের মধ্যে যে রিলেশনটা কি, যদি এরকম হয় যে পরে ক্লোজার নেওয়ার কারণে যেটা হচ্ছে সেটা সাবসেট হয়, তখন এফ কে আমি নিশ্চিত বলতে পারি যে এটা হচ্ছে কন্টিনিউয়াস আর কি। বুঝতে পারছো? আর তো আজকে ক্লাস শেষ করে দিয়েছে লাস্টে একটা ওপেন ম্যাপিং। ওপেন ম্যাপিংটা কন্টিনিউয়াস ম্যাপিং এর একটু পার্থক্য আছে। দেখো কি বলতেছে, ওপেন ম্যাপিং তখনই বলবো যে এ কে মানে ওপেন সেটের কনভার্ট করলে যদি ওপেন হয় অলওয়েজ, তাহলে সেটাকে ওপেন ম্যাপিং বলে। দেখো ওইটার ডেফিনেশনের সাথে একটু মিল পার্থক্য দুইটাই আছে। কন্টিনিউয়াস ম্যাপিং আর ওপেন ম্যাপিং এর মধ্যে পার্থক্যটা কি? ওপেন ম্যাপিং কাকে বলতেছি? ওপেন সেটের কনভার্ট করার কারণে যেটা আসবে সেটাও যদি ওপেন হয় তাহলে ওপেন ম্যাপিং। আর কন্টিনিউয়াস ম্যাপিং হচ্ছে ওপেন সেটের ইনভার্স যদি ওপেন হয় তাহলে কন্টিনিউয়াস ম্যাপিং। এই দুটো একটু পার্থক্য খেয়াল করো, কি বলতেছে, ডেফিনেশন কিন্তু প্রায় একই রকম, কাছাকাছি, শুধু ইনভার্স মানে তুমি পিছন থেকে সামনে আসতেছো না সামনে থেকে পিছনে যাচ্ছ, ব্যাপারটা এরকম। এই দুটো কি বুঝতে পারছো? ওপেন ম্যাপিংটা, ওপেন ম্যাপিংটা কি বুঝতে পারছো? স্যার গুড়ায় ফেলছে স্যার। গুলানো না, ওপেন ম্যাপিংটা হচ্ছে মানে এই সামনের দিকে যাওয়া, আর কন্টিনিউয়াস ম্যাপিং মাপবা পিছনের দিকে এসে, মানে ডিরেকশনটা বুঝতে পারছো? ওপেন ম্যাপিং হচ্ছে তুমি সামনের দিকে যাওয়ার সময় চিন্তা করবা, আর কন্টিনিউয়াস ম্যাপিংটা তুমি পিছনের দিকে চিন্তা করবা। কথা বুঝছো কিনা? জি স্যার, বুঝছি স্যার। তাহলে ওপেনটা ওপেন, শুধু এমনি থাকবে আর কোন একটা ইনভার্স দিয়ে করে করব। হ্যাঁ, তাহলে ওইটা কি? ওপেন সেট নামের সাথে মিল আছে। ওপেন ম্যাপিং মানে কি, ওপেন চেঞ্জ হওয়ার পর ওপেনই থাকতেছে। কথা বুঝছো? ওপেন সেট কনভার্ট হওয়ার পরে ওপেনই থাকতেছে, তখন সেটা হবে কি, ওপেন ম্যাপিং। ক্লিয়ার? কথা ক্লিয়ার? আর কন্টিনিউয়াস জি ম্যাপিং স্যার। মানে হচ্ছে যে ওপেন সেটের ইনভার্স যদি ওপেন হয় অলওয়েজ, ওপেন সেটের ইনভার্স মানে পিছনের দিকে যার থেকে আসছে সে যদি ওপেন হয় তাহলে সেটা কি হবে, কন্টিনিউয়াস ম্যাপিং। কন্টিনিউয়াস। দুইটা পার্থক্য ক্লিয়ার? বুঝতে পারছো? দোনোটাই কিন্তু এই কথাই বলে যে ওপেনের জিনিস কিন্তু ওপেনই থাকতেছে, ব্যাপারটা এরকম, একটা সামনের দিক থেকে একটা পিছনের দিক থেকে। ওপেন ম্যাপিং হচ্ছে ওপেন থেকে ওপেনে যাবে, আর কন্টিনিউয়াস ম্যাপিং বলে ওপেন থেকে ব্যাকওয়ার্ড ওপেনে যাবে। ক্লিয়ার কিনা? জি স্যার। তো এখন যেই মোস্ট রিনাউন্ড থিওরেম মানে বানাক স্পেসের এবং প্রথম থিওরেম, সেটাকে বলতেছে ওপেন ম্যাপিং থিওরেম। এই থিওরেম আজকে বুঝাবো না, জাস্ট ডেফিনেশন মানে স্টেটমেন্টটা খেয়াল করো যে বি আর বি প্রাইম দুইটা বানাক স্পেস, আর বি এর এলিমেন্টকে বি প্রাইমের এলিমেন্টে কনভার্ট করার জন্য আমাদের একটা কন্টিনিউয়াস ট্রান্সফরমেশন টি আছে। তাহলে টি এর কাজ হচ্ছে বি এর ভেক্টরকে বি প্রাইমের ভেক্টরে ট্রান্সফর্ম করা মানে কনভার্ট করা। ক্লিয়ার? তাহলে এখন থিওরেমটা বলতেছে টি তাহলে অবভিয়াসলি ওপেন ম্যাপিং হবে। স্টেটমেন্ট কিন্তু সোজা, ব্যাপারটা খেয়াল করো। মানে বানাক স্পেস থেকে বানাক স্পেসে যদি আমরা কোনো লিনিয়ার কন্টিনিউয়াস লিনিয়ার ট্রান্সফরমেশন চুজ করি, সেটা বাই ডিফল্ট ওপেন ম্যাপিং হয়ে যাবে।
স্টেটমেন্টটা বোঝা গেছে? বুঝতে পারছো ওপেন ম্যাপিং কি দাবি করতেছে? ক্লিয়ার? মানে ওপেন ম্যাপিং এর থিওরেমের স্টেটমেন্টটা বুঝছো কি বলতেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। বিষয়টা হচ্ছে যে কন্টিনিউয়াস লিনিয়ার ট্রান্সফরমেশন এটা অলওয়েজ কি হবে? ওপেন ম্যাপিং হবে। একটা বানাক স্পেস থেকে আরেক বানাক স্পেস, দেখো এখানে পার্থক্য আছে, এখানে কিন্তু আমরা নর্ম স্পেসের কথা আসতেছি না, আরো অ্যাডভান্স আরেকটা কন্ডিশন নিয়ে নিচ্ছি। বানাক স্পেস হওয়ার জন্য নর্ম স্পেসে কিন্তু কি হওয়া জরুরি? কমপ্লিটনেস প্রপার্টি স্যাটিসফাই করা জরুরি। এর আগের থিওরাম শুধু নর্ম স্পেসের জন্য ছিল, এখানে কিন্তু নর্ম স্পেসের জন্য না, এটা হচ্ছে বানাক স্পেসের জন্য। তার মানে ওপেন ম্যাপিং থিওরেম তোমার ইসের জন্য, যে নর্ম লিনিয়ার স্পেসের জন্য সত্য নাও হতে পারে, কিন্তু এটা বানাক স্পেস হলে অবভিয়াসলি এক বানাক থেকে আরেক বানাকে যাওয়ার জন্য যে কোনো কন্টিনিউয়াস লিনিয়ার ট্রান্সফরমেশন সেটা বাই ডিফল্ট ওপেন ম্যাপিং হবে। তার মানে ওপেন সেটকে কনভার্ট করে ওপেন সেটই বানাইতে পারবে। তাহলে টি এর এমন একটা প্রপার্টি যে টি ওপেন সেটকে কনভার্ট করে ওপেনই রাখবে। কথা ক্লিয়ার? ওপেন ম্যাপিং থিওরেমের স্টেটমেন্ট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমাদের আলোচনার বিষয়বস্তু। তো আজকে এই পর্যন্তই, তোমরা ক্লাস লিভ করতে পারো, আমি এন্ড করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম স্যার স্যার লাস্ট হ্যাঁ, ওই ভিডিও দুইটা আমি ক্লাসে দিব, স্যার ভিডিও ওইটা তো স্যার পাইনি দুইটা স্যার। মানে ক্লাস দুইটা সেপারেট হয়ে গেছে, তো ওই দুইটা জয়েন করে তারপর আমি আপলোড করব আর কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার।